আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর আমরা আমাদের পাবলিক গ্রুপে ক্লাস করতে আসলাম। তো যারা যারা জয়েন করছে একটু কষ্ট করে আমাকে জানাবে যে নেট খুব বেশি প্রবলেম করতেছে কিনা, মানে নেটের সমস্যা হচ্ছে কিনা, ওভারঅল বোর্ড ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে কিনা, আর মোটামুটি লেখাগুলো ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে কিনা একটু সেটা একটু আমাকে জানাইও। সাউন্ড কোয়ালিটি পারফেক্ট কিনা, যদি সবকিছু ঠিকঠাক থাকে আমি শুরু করে দিব দ্রুত ক্লাস। একটু আমাকে জানাইও সবকিছু ঠিক আছে কিনা।
আর কে কে কোথা থেকে জয়েন করতেছো একটু জাস্ট তোমাদের নামটা, তোমাদের নামের নিচে যদি তুমি এইচএসসি 23 হও, মানে যারা এখন স্কুল সদ্য স্কুল পাস করে উঠো না এখনো, তারা তোমাদের স্কুলের নাম লিখবা। আর যদি এইচএসসি 21 22 হও, তাহলে অবশ্যই তোমাদের নামের সাথে তোমাদের কলেজের নামটা লিখবা, একটু কমেন্ট করে জানাই দিবা। আর আরেকটা কথা, এই ক্লাসটা ফর এইচএসসি 21 22 23 তিনজনের জন্যই অ্যাপ্লিকেবল। কারণ এইচএসসি 21 যারা এবার পরীক্ষা দেওয়ার কথা, তাদের জন্য এই ক্লাসটা অনেক ইফেক্টিভ হবে ইনশাল্লাহ আশা করি। এবং পুরো চ্যাপ্টার আমি ইনশাল্লাহ লাইভে শেষ করাবো। সো ইফেক্টিভ হবে, কেননা আমি খুব ডিটেইলসে পড়াবো, খুবই ডিটেইলস একদম, মানে এমনভাবে ডিটেইলস যেটা অ্যাডমিশনের সাথে অনেক বেশি ইন্টার রিলেটেড থাকবে। তো অ্যাডমিশনের সাথে ইন্টার রিলেটেড থাকলে তোমাদের এইচএসসি 21 এর জন্য একটা সুবিধা, এইচএসসি 22 যারা আছে তারাও ইনশাল্লাহ নেক্সট বার অ্যাডমিশন এক্সামিনে হয়ে যাবা, তাদের জন্য সুবিধা। যারা সদ্য এইচএসসি স্টুডেন্ট, মানে এইচএসসিতে উঠবা, তারা নতুন নতুন কিছু ডিপ জিনিস জেনে রাখলে তোমাদের জন্য অবশ্যই ভালো। ফিউচারে তোমাদের কষ্ট করে আর ফার্দার যে কঠিন প্রিপারেশনগুলো, সেগুলো খুব কঠিনভাবে আর নিতে হবে না। ক্লিয়ার? সো আচ্ছা, অনেকে বলতেছে ভিডিও আটকাচ্ছে, একটু করে আটকাচ্ছে, আমি নিজেও দেখতেছি। আসলে এটা আসলে আমি বাইরে আসছি, তো বাইরে ক্লাস নিতে, এই জন্য হয়তো একটু ওয়াইফাই প্রবলেম হচ্ছে। তা আশা করি ইনশাল্লাহ সলভ হবে, কিছুক্ষণের মধ্যে সলভ হয়ে যাবে। আমি ক্লাস শুরু করার সাথে সাথে সলভ হবে ইনশাল্লাহ আশা করি। বেশি আটকাচ্ছে, বেশি আটকালে তো প্রবলেম, ক্লাস নিতে সমস্যা হয়ে যাবে। আগে লাইফটা ঠিক হোক, ঠিকঠাক হোক। আচ্ছা, আটকানোটা আস্তে আস্তে ধীরে ধীরে কমবে নাকি আমি একটু দেখি। আমি একটা চিত্র আঁকতে থাকি, হ্যাঁ আমি একটা চিত্র আঁকতে থাকি, এর ফাঁকে আটকানোটা ধীরে ধীরে কমবে কিনা আমরা একটু দেখবো, ট্রাই করব। এর ফাঁকে আমি একটা ফিগার আউট করি একটা জিনিস।
এখন আটকাচ্ছে নাকি একটু বলিও তো ভাইয়াকে। আমি নেটের মোডটা চেঞ্জ করে দিছি। আমি জাস্ট মানে ওয়াইফাই থেকে এখন মোবাইল নেট অন করে দিছি, দেখি এখন আটকাচ্ছে কিনা একটু ভাইয়াকে জানাইও। আর যারা যারা জয়েন হচ্ছে তাড়াতাড়ি একটু কষ্ট করে অবশ্যই নিজের নামটা লিখে দিবা। HSC 23 হলে নিজের স্কুলের নাম লিখবা, HSC 21 22 হলে নিজের কলেজের নাম লিখবা, ঠিক আছে? একটু নামটা লিখে দাও। আমি একটু করে শুরু করি, দেখি আজকে কতদূর নিতে পারি। যদি বেশি দূর না নিতে পারি অসুবিধা নেই, দেখা হবে বহুদূর কারণে আর অকারণে তোমাদের সাথে ইনশাল্লাহ, কারণে অকারণে অনেক দূর দেখা হবে। তো আমরা লাইভে যে জিনিসটা ওয়াদা করছিলাম আমি সেটা ইনশাল্লাহ ফিল আপ করবো, পরিপাক ও শোষণ। রোজার আগে আমি যতগুলো লাইভ দিতে পারি ইনশাল্লাহ ট্রাই করব 60% পরিপাক ও শোষণের ক্লাস কভার করে দেওয়ার জন্য। সরি, রোজা না, কুরবানের আগে মোটামুটি ঈদের আগে একটা পারফেক্টলি সলিউশন দেওয়ার চেষ্টা করব, অ্যান্ড দেন ঈদের পরে বাকি অংশটা ইনশাল্লাহ কমপ্লিট করব। তো এই যে পরিপাক ও শোষণ এই লাইফটা হচ্ছে, এই লাইফটা অনলি ফর তোমাদের সবার জন্য, not only for paid student, not only for something special, not only for someone special, it's for all of you, ঠিক আছে? তোমার এক্স, তোমার প্রেজেন্ট, তোমার পাস্ট, তোমার ফিউচার, যারাই আনো না কেন কোনো অসুবিধা নেই, সবাই দেখতে পারবে, কোনো অসুবিধা নেই। আর এই লাইফটাতে মানে এই চ্যাপ্টারগুলোতে আমি খুব বেশি এক্সট্রাঅর্ডিনারি টাইপসের কথাগুলো বলবো না। আমার মুখে দিতে এমনিতে উল্টাপাল্টা কথা বাইরে অনেকে বলে, তো কথা উল্টাপাল্টা বেশি বলবো না। তো তোমাদের আব্বু আম্মুরা দেখলেও কোনো অসুবিধা নেই, ডাজন্ট ম্যাটার, সবাই দেখতে পারে, কারণ এখানে শিখার অনেক কিছু আছে। এই পরিপাক শোষণটা দিয়ে মানব শারীরতত্ত্ব কিন্তু জুলজিতে শুরু হয়। সো এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটা বাদ দিয়ে একদম টোটালি যায় না। আর মেডিকেল অ্যাডমিশনে তো কোশ্চেন একদম অহরহ আসে, এখান থেকে একদম কনফার্ম থাকবে 3 থেকে 4টা কোশ্চেন আসবেই। সেই চ্যাপ্টার তুমি বাদ দিতে পারবে না, এই চ্যাপ্টার তোমার কন্টিনিউয়াস পড়তে হবে। এই চ্যাপ্টারের চিত্রগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, চিত্রের সাথে ভালো একটা সম্পর্ক নিয়ে আনতে হবে। কারণ তুমি যদি এই চ্যাপ্টারের চিত্র খুব ভালো পারো, দেন তুমি এই চ্যাপ্টার সম্পর্কে ভালো একটা আইডিয়া তোমার মাথায় সেট আপ করে ফেলতে পারবা। চিত্র এই চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমরা শুরু করবো এই চ্যাপ্টারের চিত্র দিয়ে। হ্যাঁ, শুরু করে দিই, শুধু চিত্র দিয়ে শুরু করবো। আমি জাস্ট এখন একটা পুরো পরিপাকতন্ত্রের চিত্র তোমাদের সামনেই আঁকবো। আমি এঁকে রাখি নাই, কারণ হচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য যে পরিপাকতন্ত্রের চিত্র কিভাবে আঁকতে হয়। জাস্ট তোমরা খাতা, কলম, পেন্সিল, রাবার, ইরেজার, শার্পনার, তারপরে হচ্ছে যে বই, তারপরে হচ্ছে যে খানা পিনা, তারপরে হচ্ছে যে টিস্যু, ওই ঘাম হলে ঘাম মুছার জন্য, মাঝে মাঝে বিনোদনের জন্য নিজের পাশে আরেকটা মোবাইল রাখতে পারো, বিনোদনের জন্য একটু কে মেসেজ আসছে মেসেজটা দেখে নিবা। সবকিছু ওভারঅল একদম নিট এন্ড ক্লিন ভাবে ক্লিয়ার হয়ে নিয়ে টেবিলে বসে যাও। যারা খাটে শুয়ে আসো, খাটের থেকে ধুপ করে লাফ মারে উঠে টুপ করে চেয়ারে বসে যাও, কারণ তোমাদের এখন এই চিত্রটা প্র্যাকটিস করা খুব জরুরি। এই চিত্র সবাই আসলে বলে যে ভাইয়া আগে থেকে এঁকে রাখেন, দেখতে পারি না। তো আমি আজকে আগে থেকে আঁকবো না, আমি তোমাদেরকে ডিরেক্টলি এই চিত্রটা দেখাবো, একেই দেখাবো। তোমরাও আমার সাথে সাথে একটু কষ্ট করে প্র্যাকটিস করবা। পুরো পরিপাকতন্ত্রের চিত্র যদি তোমার মাথায় সেট থাকে, দেন তোমার এই ক্লাসটা আজকে সবচেয়ে বেস্ট হবে, ঠিক আছে? দেখি আমরা পরিপাকতন্ত্রের চিত্রটা আঁকি। ফার্স্ট অফ অল আমরা পরিপাকতন্ত্রের মানে খুব সহজভাবে আঁকবো, জটিলতার কোনো কিছু আমরা এই চিত্রের মধ্যে আনবো। খুব সহজভাবে চিত্রটা ইনশাল্লাহ কমপ্লিট করার চেষ্টা করি। খুব সহজভাবে চিত্রটা আঁকা যায়, কোনো জটিলতা এই চিত্রের মধ্যে কিন্তু নাই। আমার সাথে সাথে তাল মিলে মিলে যদি আঁকতে পারো, তাহলে মোটামুটি অনেকটা কনফার্ম যে ভালো পারবা ইনশাল্লাহ। মশা আমার সাথে খেলতেছে, বুঝছো? আমরাও খেলি, মশারাও আমাদের সাথে খেলে। হ্যাঁ, মশা আসছে আমাকে সাপোর্ট দিতে। তোমাদের কালার কলম ইউজ করতে হবে এমন কোনো কথাই নেই, তোমরা তোমাদের ইচ্ছা মতো পেন্সিল দিয়ে সুন্দর করে এঁকে নিতে পারবা। ডাজন্ট ম্যাটার কালার কলম ইউজ করতে হবে এমন কোনো এক্স্যাক্টলি কথা আমি কাউরেই বলি না, অসুবিধা নেই, তুমি আরামসে তোমার মতো করে আঁকো।
পেন্সিল দিয়েই আঁকো। কি সুন্দর প্যাচ, একদম জিলেপির প্যাচের মতো। জিলেপির প্যাচ কাদের ক্ষেত্রে বেশি থাকে, মানে কাদের বেশি থাকে? যারা আর্জেন্টিনা সাপোর্টার তাদের, ছেলে মেয়ে না, যারা আর্জেন্টিনা সাপোর্টার তাদের। এখন অনেকে আবার রাগ করবে, রাগের ইমো দিবে, অনেক কিছু করবে, আবার অনেকে মজা পাবে। যারা আমার মতো ব্রাজিল সাপোর্টার তারা মজা পাবে ঠিকই। তোমাদের কমেন্ট এখন দেখতেছি না, কমেন্টের ঝড় উঠে যাবে হয়তো মোবাইলে। দেখবো, আমি দেখবো, বাসায় গিয়ে আমি আরামসে তোমাদের কমেন্ট দেখবো, আর্জেন্টাইন সাপোর্টারদের অবস্থাটা দেখবো। পরশু সোমবার, তো পরশু তো ক্লাস থাকবে, তো আগামীকালকে তো খেলা, মানে আজকে সকালেই খেলা, দ্যাট মিনস আগামীকালকে রবিবারেই খেলা। মুডের উপর ডিপেন্ড করে, ব্রাজিল হারলে বলা যায় না ক্লাস নিব কি নিব না। আর্জেন্টিনা যদি হারে তাহলে একদম মোটামুটি কনফার্ম ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাকে বাঁচাই রাখে। প্রাকৃতিক দুর্যোগ, সেদিন যদি সমুদ্র পৃষ্ঠের পানির তাপমাত্রা যদি ঘূর্ণিঝড়ের জন্য তো 27 ডিগ্রি লাগে, তা 27 না 70 ডিগ্রির উপরে উঠে যায়, ডাজন্ট ম্যাটার, আমি ক্লাস নিব। তোমাদের অবস্থা দেখতেছি, তোমরা এর ফাঁকে আমার সাথে চিত্রটাও তো প্র্যাকটিস করতেছো না? চিত্রগুলো প্র্যাকটিস করো আমার সাথে, আমার সাথে চিত্র প্র্যাকটিস করা অনেক জরুরি। তোমরা ব্রাজিল আর্জেন্টিনাও করতে থাকো, চিত্র প্র্যাকটিস করতে থাকো। আর এখন অনেক কম শেয়ার আমি দেখতেছি, শেয়ার আর একটু বাড়াইতে হবে। যারা লাইভে আছে তারা অবশ্যই অবশ্যই শেয়ার করো, শেয়ার বাড়াইতে হবে। আমি তোমাদেরকে চিত্রটা আজকে সুন্দর করে একদম মনোমুগ্ধকর ভাবে এঁকে দেওয়ার ট্রাই করতেছি। চিত্রটা একদম ফুলফিল যদি আঁকতে পারো তাহলে মোটামুটি অনেকটা কনফার্ম, এই চিত্রের উপর ডিপেন্ড করে তোমার নাম্বারিং অনেক ভালো হবে। পরীক্ষাতে সাধারণত অনেকেই চিত্র আঁকতে পারে না পরিপাকতন্ত্রের, বাট কোশ্চেন আসলে যদি তুমি আঁকতে চাও, তোমার ইচ্ছা হয়, তাহলে তুমি আঁকতে পারো, কোনো প্রবলেম নেই। পাকস্থলীর নিচে দিয়ে এরকম পাতার মতো একটা অঙ্গ শুয়ে থাকে, শুয়ে থাকে।
এই পাতার মতো অঙ্গটার আমরা একটা স্পেশাল নাম দেই, অগ্ন্যাশয়। অগ্ন্যাশয় অনেকগুলো ছোট ছোট এরকম খণ্ড বা লোবিউল থাকে, ছোট 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 খণ্ড বা লোবিউল থাকে। এই সবুজ নালিকাটা আমি উপর দিয়েও তুলব, সবুজ নালিকাটা অগ্ন্যাশয়ের ভেতরেও আছে, উপরেও তুলব সবুজ নালিকাটা। ওকে, এখন বিশাল একটা জিনিসকে আমি এখানে আঁকিব, অঙ্কন করিব। বিশাল একটা জিনিসকে আমি এখানে অঙ্কন করিলাম, বিশাল জিনিস। আচ্ছা, ওকে, আমরা একটু পাকস্থলীটাকে স্পেসিফিক করে বোঝানোর জন্য ওর ভিতর নীল কালার দিয়ে দিই, স্পেসিফাই করে, যাতে পাকস্থলী বোঝানো হয়। একদম স্পেসিফিক করে বোঝাচ্ছি। এটা হচ্ছে যে স্টমাক, হিউম্যান স্টমাক। দেন স্টমাক থেকে খাদ্য কোথায় নামে? ক্ষুদ্রান্ত্রে নামে। আমরা জন্য ক্ষুদ্রান্তটাকে একটা স্পেশাল কালার করে দেই, কালারিং করে দেই। আমরা এই অংশটা করব না, এই অংশটা একটা স্পেশাল কালার করে দেই, নীল কালারটা এই অংশটার মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে ইজিলি বুঝতে পারো। ক্ষুদ্রান্ত্রের তিনটা অংশ থাকে, তিনটা পার্ট। অন্ত্র ইংরেজি ইন্টেস্টাইন, ইন্টেস্টাইনের বাংলা অন্ত্র। অন্ত্র দুই ধরনের আমাদের দেহে, একটা ক্ষুদ্র অন্ত্র, একটা বৃহৎ অন্ত্র। এই অংশটা আমি এই অংশটাতে একটু চিকন করে দিব, এই অংশটাতে একটু চিকন করে উঠবে, এটাও একটু চিকন করে উঠবে। এই অংশটাতে একটা অংশ আমি রাখছি আলাদা, এখান থেকে একটা সাদা অংশ আলাদা করে রাখলাম, দেন পুরো নিচেরটাকে নীল কালার করে দিলাম। আর এরপরে এই যে একটা অংশ দেখা যাচ্ছে, এই অংশটাকে আমরা বলবো বৃহদান্ত্র। বৃহদান্ত্রের একটা স্পেশাল লেজ বের হয়, এই লেজটাকে আমরা একটা স্পেশাল নাম দিই, নামটা আমি পড়ানোর সময় বলে দিব। আমাদের কিন্তু অলরেডি আঁকা শেষ, আমাদের অলরেডি আঁকা শেষ, আমাদের মানব পরিপাকতন্ত্র সম্পূর্ণ আঁকা শেষ। জাস্ট এবার বেসিক থেকে কিছু কথা বলেই আমরা পরিপাকতন্ত্রের ডিটেলসটা বুঝে ফেলবো। হ্যাঁ, পরিপাকতন্ত্র যদি তুমি না বুঝো, তোমাদের জুলজি প্রাণীবিজ্ঞান বইয়ে পরিপাকতন্ত্র দিয়েই তোমাদের হিউম্যান ফিজিওলজিটা শুরু হয়েছে, মানে মানব শারীরতত্ত্বটা শুরু হয়েছে। সো তুমি পরিপাকতন্ত্রই বুঝলা না, তাহলে তুমি কিছুই বুঝলা না। তোমার মানে পড়াটা, শুরুর পড়াটাই একদম বৃথা চলে যাবে। যদি পরিপাকতন্ত্র বুঝো, তাহলে আস্তে ধীরে একদম শুরু থেকে তুমি একদম বেসিক থেকে পড়তে পারবা, যেটা তোমার ফার্দার অনেক ভালোভাবে কাজে দিবে। এই জিনিসটা তো মোটা, মোটা না? একটা মোটা অংশ, তো এই মোটা অংশটাকে একদম পিওর লাল কালার করে দিই।
আচ্ছা, এটা কি আমাদের, ধরো এই অংশটা কি, এই অংশটা কি, লিভার, সবাই জানি। ওকে, আমাদের মানব পরিপাকতন্ত্র আঁকাটা শেষ। দেখি সবাই পারছো কি না এই পরিপাকতন্ত্র আঁকা? সবাই পেরেছো? পরিপাকতন্ত্র আঁকা কে কে বুঝলা না দেখি তো একটু। প্রচন্ড গরম, স্কুল একটাতে আসি ক্লাস করে, এখানে অবস্থা খারাপ হয়ে যায় একদম। আচ্ছা, গুড, ভেরি গুড। অনেকেই আঁকছে, অনেকেই আঁকে নাই, অনেকে শুয়ে আছে, অনেকে বসে আছে, অনেকে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে এখনো তর্কাতর্কিতে লেগে আছে। তর্কাতর্কি আমরাও করবো, আমরা ইনশাল্লাহ শেষ করবো। তো তর্কাতর্কি এখনো মাত্র শুরু বানা হয়েছে। এটা এন্ডিং দিব না, আমি এন্ডিং দিব, তো এন্ডিং অবশ্যই দিব। আচ্ছা, তো আসি এখানে যে মানুষের এই জিনিসটা আঁকছে, এই জিনিসটা আসলে কি, এটা তো এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না। এটা এক্স্যাক্টলি আমরা স্পেসিফিক করে বুঝাই দেওয়ার দরকার, তো ঠিক না? বুঝাই না দিলে কেমনে কি? তার আগে এখানে একটা জিনিস মনে রাখবে, এখান থেকে একটা নতুন করে জিনিস সামনের দিকে আসবে, একটা নল বের হবে সামনের দিকে। এই নলটা ঠিক, এই নলটা ঠিক এই জায়গায় একটা ঢাকনা থাকবে। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে যে, এটা হচ্ছে যে মানুষের, ধরো হিউম্যানের শেপ যদি আমি দিয়ে দিতে চাই, মানব শেপ, মানুষের শেপ, মানব একটা শেপ, এটা আমি মুখ বুঝাচ্ছি, এটা আমি হিউম্যান ওরাল ক্যাভিটি বুঝাচ্ছি। জাস্ট একটা মানুষের শেপ দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, তো আসি এবার শুরু করি আমরা আমাদের মূল ক্লাস। দেখি আমরা কি কি জিনিস আসছে। তার আগে আমরা একটু করে দেখবো যে হচ্ছে যে কয়টা শেয়ার হয়েছে। এখন অনেক কম শেয়ার, একটু বেশি শেয়ার হলে ভালো লাগতো। আচ্ছা, আচ্ছা জি ভাইয়া শুরু করেন। ওকে, তো দেখি আমরা মোটামুটি আমরা এখানের মধ্যে আমরা কি জিনিস পাইলাম, একটা হিউম্যান ফুল ডাইজেস্টিভ সিস্টেম পাইলাম। আমরা যদি বলি তোমাদেরকে, আমি তোমাকে বেসিক আজকে কয়েকটা কথাই বলবো। আজকে হচ্ছে যে জাস্ট এই মানব পরিপাকতন্ত্র পরিচিতি, জাস্ট অনলি হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম ইন্ট্রোডাকশন, পরিচয়। পরিচয়টা আমরা কিভাবে দিব একটু ভালো করে খেয়াল করবা। দেখো, আমি তোমাকে দুইটা নাম বলবো। ফার্স্ট নেম ইজ এলিমেন্টারি ট্র্যাক্ট, এলিমেন্টারি ট্র্যাক্ট, একটা ট্র্যাক্ট বললাম, ট্র্যাক্ট মানে হচ্ছে নালিকা, নল বা নালিকা, এলিমেন্টারি ট্র্যাক্ট। হ্যাঁ, আচ্ছা, তো এলিমেন্টারি ট্র্যাক্ট কি জিনিস, জিনিসটা কি জিনিসটা হলো এই যে আমাদের, এটা তো মুখ ছিদ্র, মোটামুটি সবাই
শিওর হয়ে গেছি এটা হচ্ছে নাকের ছিদ্র, এটা হচ্ছে নাকের ছিদ্র। হ্যাঁ, এটা নাকের ছিদ্র, এটা হলো মুখের ছিদ্র। জিহ্বাটা একটু নিচে দিলে হয়তো সবাই একটু ভালোভাবে বুঝবে। এটা হচ্ছে মুখের ছিদ্র। তাহলে এই যে মুখ ছিদ্র দিয়ে আমরা আহার ঢুকাবো, মানে মূলত খাদ্য ঢুকাই। তাহলে এটা হইল মুখ ছিদ্র, একটা ছিদ্র, মুখ ছিদ্র। আর এই যে এখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটাকে আমরা বলবো পায়ু ছিদ্র। তাহলে দুইটা ছিদ্র আমরা পাইলাম, একটা ছিদ্র দিয়ে কাজ শুরু হয় আর একটা ছিদ্র দিয়ে কাজের এন্ডিং হয়। একটা ছিদ্র দিয়ে তুমি কাজটা শুরু করো, আরেকটা ছিদ্র দিয়ে সেই কাজের পরিসমাপ্তিটাকে তুমি বাহিরে নিষ্কাশন করে দাও। ঠিক আছে? তো এই যে দুইটা ছিদ্র, এই দুইটা ছিদ্রের মাঝখানে আদপান্ত পুরো একটা নালিকাই আছে, একটা গোটা নালিকা, টোটাল একটা নালিকা। দেখো এই মুখ ছিদ্র থেকে শুরু করে একটা নালিকা এসে এখানে একটা বড় থলি, এই থলি থেকে এই নালিকাটায় আস্তে 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 নেমে 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 বাঘ খেয়ে 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 আবার উপর দিকে উঠে আবার বাঘ খেয়ে নিচে নেমে শেষ। তাহলে এই টোটাল নালিকাটাই হইল এলিমেন্টারি ট্র্যাক্ট। ইংরেজিতে আমরা এলিমেন্টারি ট্র্যাক্ট বা টোটালি আমরা বলবো পৌষ্টিক নালী, পৌষ্টিক নালী। তাহলে এলিমেন্টারি ট্র্যাক্ট কোথা থেকে কোথায়? একদম মুখ থেকে শুরু করে, কোথা থেকে কোথায়? মুখ। মুখের ইংরেজি হচ্ছে ওরাল। মুখগহ্বর মানে ওরাল ক্যাভিটি, মুখ মানে তো মাউথ আমরা সবাই জানি, বা ওরাল বা স্টোমা, স্টোমাও আমরা বলতে পারি। স্টোমা মানে মুখ। তোমরা স্টোমা ওয়ার্ডটা পাবা হচ্ছে যে তোমরা পাইছো না ন্যাথোস্টোমাটা পাইছো, সাইক্লোস্টোমাটা পাইছো শ্রেণীবিন্যাস পড়ার সময়। ন্যাথোস্টোমাটা, ন্যাথোস মানে চোয়াল, স্টোমাটা মানে মুখ, চোয়াল যুক্ত মুখ। সাইক্লোস্টোমাটা, সাইক্লো মানে গোল, স্টোমাটা মানে মুখ, গোল মুখ। বুঝছো? স্টোমাটা মুখের বা ওরালের একটা প্রতিশব্দ, সিনোনিম। তো এটা শুরু হয় মুখ, স্টোমাটা থেকে শুরু করে একদম পায়ু। পায়ুর ইংরেজি কি? অ্যানাস। তার মানে এই অংশটার নাম হচ্ছে অ্যানাস। এই পুরোটাকে আমরা বলবো এলিমেন্টারি ট্র্যাক্ট। আর যদি তোমাকে স্পেসিফিক্যালি কেউ যদি কোয়েশ্চেন করে যে বলো ডাইজেস্টিভ ট্র্যাক্ট, ডাইজেস্টিভ ট্র্যাক্ট, ডাইজেস্টিভ মানে বুঝো ডাইজেশন যেখান থেকে শুরু হয়, মানে পরিপাক। ডাইজেশনের বাংলা হচ্ছে পরিপাক, খাদ্য ভাঙা। খাদ্য ভাঙা যেখান থেকে শুরু হবে সেটাকে আমরা বলবো ডাইজেস্টিভ ট্র্যাক্ট। এই ডাইজেস্টিভ ট্র্যাক্টটা কোথা থেকে আমাদের পরিপাক শুরু হয়? মুখগহ্বরে কিন্তু আমাদের পরিপাক হয় শুধুমাত্র শর্করা, তাও শর্করা সম্পূর্ণ পরিপাক হয় না, অর্ধেকের চেয়েও কম পরিপাক হয়। বেশিরভাগ শর্করাই পরিপাক হয় আমাদের ক্ষুদ্রান্ত্রে। মূল পরিপাকটা আমাদের শুরু হয় পাকস্থলী থেকে। পাকস্থলীতে আমিষও পরিপাক হয়, লিপিডও পরিপাক হয়। সো আমাদের যে জায়গা থেকে মূল পরিপাক শুরু হবে, মূল পরিপাক, সেই জায়গাটা থেকেই ডাইজেস্টিভ ট্র্যাক্ট বা ডাইজেশন ট্র্যাক্ট বলবো আমরা। ট্র্যাক্ট মানে নালী। এই ট্র্যাক্টের বাংলা শব্দ কি? ট্র্যাক্ট মানে নালী। ডাইজেস্টিভ ট্র্যাক্টটা তাহলে কোথা থেকে শুরু? পাকস্থলী থেকে শুরু। তাহলে ঠিক এই পয়েন্টটা থেকে ডাইজেস্টিভ ট্র্যাক্ট শুরু, একদম এখানে এসে শেষ। তাহলে আমাদের পাকস্থলী টু পায়ু, এটা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট। এই দুইটা ওয়ার্ড মিনিং খুব ভালো করে বুঝতে হবে। এবার আমরা আসো বলি, ধরো তুমি পড়তে চাচ্ছ, পড়ালেখা করতে চাচ্ছ পাকস্থলী আর ক্ষুদ্রান্ত বা অন্ত্র নিয়ে। পড়ালেখা কি নিয়ে করতে যাচ্ছ? ধরো তুমি ডাক্তার হবা, ইন ফিউচারে তোমার ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। অনেকে হয়তো পেটে ব্যথা বা লিভারের সমস্যা বা গল ব্লাডার পিত্তথলির সমস্যা অথবা ইন্টেস্টাইনের যে কোনো সমস্যা হলে সবাই বেশিরভাগ কোন ডাক্তারের কাছে যাও? গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট। একটু ভালো করে সবাই নামটা দেখিও, ডাক্তারের নিচে কি লেখা থাকে? গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডাক্তারের নামে এটা কিন্তু লেখা থাকে। আমি একটু এই জিনিসটা একটু তোমাদেরকে লিখে দিই, তোমরা এই ডাক্তারটার কাছে বেশিরভাগ যাও। কিসের সমস্যা? পাকস্থলী বা ক্ষুদ্রান্ত্র বা বৃহদান্ত্র বা লিভার ঘটিত যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোতে তোমরা এই ডাক্তারটার কাছে যাও, গ্যাস্ট্রো
এন্টেরোলজিস্ট। লজিস্ট মানে তো হচ্ছে ডাক্তার। এখানে দুইটা ওয়ার্ড মিনিং খুব সুন্দর করে আসে। একটা হইল গ্যাস্ট্রো। গ্যাস্ট্রো ওয়ার্ডটা গ্রিক ওয়ার্ড গ্যাস্ট্রিক থেকে আসছে। গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক শব্দটা জি দিয়ে গ্যাস্ট্রিক, জি দিয়ে গ্রিক, গ্রিক থেকে আগত। গ্রিক থেকে একটা শব্দ আসছে গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক পুনরায় আসতে আসতে মানে চেঞ্জ হতে হতে ইংল্যান্ডের অধিবাসীরা গ্যাস্ট্রিকের যে নামটা দিছে সেই নামটা হচ্ছে স্টোমাক। 1700 শতাব্দীতে এই নামটা দেওয়া হয়েছে। স্টোমাকের বাংলা আমরা সবাই নিশ্চয়ই জানি পাকস্থলী। এটা একটা থলি, পাকস্থলী। এই থলেটা, থলে যেখানে ভিতর খাদ্য জমাও হয়, ডাইজেশনও হয়, মানে এসে পরে জমা হয়, তারপরে সেটা পরিপাক হয়। ওকে, এরপরে একটা শব্দ আছে এন্টেরোলজিস্ট। ওয়ার্ডটা আসে এন্টেরন থেকে। এন্টেরন, 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 এন্টেরন ইন্টেস্টাইন, এন্টেরন ইন্টেস্টাইন, এ ই, এ ই নামটা একটু মানে সরি এন্টেরন ই দিয়ে, ইন্টেস্টাইন আই দিয়ে, ই ই ই ই টাইপসের একটা নাম আসতেছে। সো এটা একটু মনে রাখবা। এন্টেরন ওয়ার্ডটা দ্বারা বোঝানো হয় ইনটেস্টাইন। ইনটেস্টাইন দুই ধরনের হইতে পারে, একটা হইল স্মল ইনটেস্টাইন, একটা হইল লার্জ ইনটেস্টাইন। স্মল মিন্স ক্ষুদ্র আর লার্জ মিন্স বৃহৎ। তার মানে ইনটেস্টাইনের বাংলা হচ্ছে অন্ত্র, তার মানে ক্ষুদ্র অন্ত্র, বৃহৎ অন্ত্র, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র। সো পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র নিয়ে যে ডাক্তার পড়ালেখা করে সেই ডাক্তারকে আমরা বলি গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট। আমরা অনেকেই বলে থাকি আমাদের পেটে যখন গ্যাস হয় তখন আমরা বলি গ্যাস্ট্রিক হয়েছে। ভুয়া কথা। গ্যাস্ট্রিক কিভাবে হয়? গ্যাস্ট্রিক তো তোমার পেটে থেকে জন্মগতভাবে আছে। গ্যাস্ট্রিক তোমার জন্মগতভাবে আছে, এটা বললে তোমার আবার সবাই মাইর দিবে। গ্যাস্ট্রিক আমার জন্মগতভাবে কেমনে আছে? আরে গ্যাস্ট্রিক মানেই তো পাকস্থলী, পাকস্থলীতে জন্মগতভাবে আছে। কোনো সমস্যা হলে সেটাকে আমরা বলবো গ্যাস্ট্রাইটিস। আইটিস, শেষে আই টি আই এস অ্যাড করে দিব। আইটিস, আইটিস মানে কোনো কিছুর প্রদাহ, ইনফ্ল্যামেশন, প্রদাহ, ব্যথা, কাতর, কাতরানি, অনুভূতি, খারাপ অনুভূতি, আইটিস, গ্যাস্ট্রাইটিস। ওকে, তাহলে এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের দুইটা বেসিক কথা। এবার এই জায়গাটার কাজ কি, এই জায়গাটার মূল কাজটা কি? হ্যাঁ, মূল কাজটা হলো দেখো, তুমি মূলত মুখ দিয়ে কি করো? খাবারই তো খাও। অন্য কোনো কাজ করো? কেউ যদি অন্য কোনো কাজ করো তাহলে আমি ডাজন্ট মাইন্ড, আমি জানি না কে কি কাজ করো উল্টাপাল্টা, বাট বেশিরভাগ মানুষ যারা উল্টাপাল্টা কাজ করে তারা মেজরিটি তো খাবার খাই, তো খাবার তো খাই সবাই। সো খাবার যদি আমরা খাই, মুখ দিয়ে খাবার ঢুকাবো, সিম্পল লজিক। তো খাবারটা এই মুখ ছিদ্র দিয়ে ঢুকবে, তাহলে খাবারটা এই মুখের ছিদ্র ফুটাটা দিয়ে হা, ডান হাতে দেখে হা ঢুকে গেল, ঠিক আছে? ভাতের একটা বাইট নিলা, হা ঢুকে গেল। তো খাবারটা ঢুকে এই একটা বড় গহ্বর আছে। গহ্বর মানে হচ্ছে ক্যাভিটি, ক্যাভিটি, গহ্বর, ক্যাভিটি। বলে না আমাদের দাঁতে ক্যাভিটি হয়েছে, ছোট গহ্বর হয়েছে। পাকস্থলীতেও একটা ক্যাভিটি, ঠিক আছে? একটা গহ্বর, গহ্বর। তবে এমন না যে পাকস্থলী বিশাল গহ্বর, অনেকের দেহে আবার বিশাল পাকস্থলী থাকে। বেশিরভাগ বয়স হলে ছেলেদের মাশাআল্লাহ এটা হয়, এটা হয়, এটা ছেলেদের বয়সের লক্ষণ। আবার মেয়েরা মাইন্ড করিও না, তোমাদের জামাই যখন হবে তখন অবশ্যই তোমার জামাই যদি এটা হয় তাহলে বুঝবে যে তোমার জামাই আসলে বিজ্ঞ, অভিজ্ঞ হচ্ছে। কারণ অভিজ্ঞতার মূল লক্ষণ হচ্ছে এটা। যত বেশি এটা বাড়বে তত বেশি সে খানা খাচ্ছে, যত বেশি সে খানা খাচ্ছে তত বেশি তার নিউরন খুলতেছে, যত বেশি তার নিউরন খুলতেছে তত বেশি নিউরনের ভিতরে ইনফরমেশন ঢুকতেছে, যত বেশি ইনফরমেশন ঢুকতেছে তত বেশি সে বুদ্ধিমান। তাই পেটুক জামাই থাকলে মেয়েরা, সেই মেয়েরা অবশ্যই লাকি। ওকে, তাহলে এখন আসি আমরা, এইবার আমরা আসি যে এখানের মধ্যে আমাদের খাদ্য তোমার ঢুকলো মুখের ছিদ্র দিয়ে, ঢুকে একটা বিশাল ক্যাভিটি গহ্বরে গেছে। সেই গহ্বরটার নাম কি? ওরাল ক্যাভিটি বা মুখের গহ্বর। এই গহ্বর দিয়ে আস্তে 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 এখান দিয়ে খাদ্য যেতে 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 আস্তে আস্তে এই নালিকাটা দিয়ে নামতেছে। এই নালিকাটাকে গলার এই অংশটা যেটা, এটা আমি কি জন্য এখানে গলাটা দেখাইছি, এটা দেখো গলার একটা অংশ।
এই নালিকাটা, খাদ্য যে নালিকাটা দিয়ে নামতেছে তার একটা অংশ আমাদের গলার এখানে থাকে। তুমি মুখ দিয়ে খাইলা, গলার এখানে নালিকাটার একটা অংশ আছে, যে নালিকা দিয়ে খাদ্য নামতেছে তার একটা অংশ আছে, এই অংশটা গলার সাথে আছে, তাই একে আমরা বলি গলবিল। ইংরেজিতে আমরা বলে থাকি ইসোফেগাস, সরি ফ্যারিংস। গলবিল ইংরেজিতে আমরা বলি ফ্যারিংস। সো আমি তোমাদেরকে যদি বলি এটা হচ্ছে মুখছিদ্র, এরপরে এই জিনিসটা হচ্ছে মুখ গহ্বর। মুখ গহ্বর, মুখ গহ্বর ইংরেজি ওরাল ক্যাভিটি। ওরাল মানে মুখ, কিছুক্ষণ আগে লিখে দিছি, ওরাল মানে মুখ বা স্টোমা মানেও মুখ, ক্যাভিটি মানে গহ্বর। লজিক। এরপরে এই নালিকাটারই যে অংশ গলায় আছে সেই অংশটা, এই পুরো অংশটাকে আমরা বলবো গলবিল। গলবিলকে আমরা আবার তিনটা ভাগে ভাগ করে থাকি, সেটা আমি একটু পরে বলতেছি। গলবিলের ইংরেজি হলো ফ্যারিংস। গলবিলটা আস্তে আস্তে একটা বড় নালিকা হিসেবে নিচের দিকে নামলো। এই তো দেখো এই বড় নালিকাটা, এই নালিকাটাকে আমরা সাধারণত এই নালিকা দিয়ে কি যাচ্ছে, অন্ন যাচ্ছে, অন্নপূর্ণা। তোমার অন্ন পূর্ণ করতেছে কে, খাবার। তার মানে খাবার ঢুকতেছে এই নালিকা দিয়ে, এজন্য এই নালিকাটাকে আমরা বলতে থাকি অন্ন নালী। অন্ন নালী বা ইংরেজিতে এর নামটা কি, ওদিকে কি লিখা দেখা যায়, দেখা যায় তো না। ইংরেজিতে এর নাম হইল ও ইসোফেগাস। আগে যে একটা ও আছে ওটা সাধারণত উচ্চারিত হয় না, বা অনেকে ই দিয়েও লিখে ইসোফেগাস। যেরকম ভাবে লিখো তোমার ইচ্ছা, একটা ব্রিটিশ একটা আমেরিকান প্রোনাউন্সিয়েশন বা স্পেলিংটা, ঠিক আছে। এরপর আস্তে আস্তে একটা বড় থলে আসে, এই থলেটাকে আমরা বলি পাকস্থলী, যেটা আমরা সবাই মোটামুটি অলরেডি জেনে গেছি। পাকস্থলীর ইংরেজি টার্মটা হচ্ছে যে স্টমাক। দেন পাকস্থলী একটা বড় নালিকা হয়ে নামছে, এই নালিকাটার তিনটা পার্ট আছে, তবে আমি জাস্ট এমনি নালিকাটারই নাম বলে দিই। এ পুরো নালিকাটা, ধরো আমি এখান থেকে দেখাই দিচ্ছি, এ পুরো নালিকাটাকে আমরা বলি অন্ত্র, ক্ষুদ্র অন্ত্র। যদিও নাম ক্ষুদ্র অন্ত্র, বাট সাইজে সেই বড়। নাম যার ছোট, সাইজে সেই বড় হয়। যে সাইজে ছোট সে কর্মের দিক থেকে বড় হয়, এটা সবসময় মনে রাখবা। লম্বা মানুষের বুদ্ধি হাঁটুতে থাকে, যেমন আমি। খাটো মানুষের বুদ্ধি মাথায় থাকে, যেমন আমার সামনে কোনো এক্সাম্পল নেই। সো এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যার আকৃতি ছোট তার কর্ম অনেক বিশাল, এটা তোমাকে মনে রাখতে হবে। ধান্যা মরিচের ঝাল বেশি। ক্লিয়ার না কথা? আচ্ছা, তো এখন দেখি এই যে ক্ষুদ্রান্ত্র, নামে ক্ষুদ্রান্ত্র, কাজে অনেক বিশাল, অনেক ইম্পর্টেন্ট কাজ করে, সাইজও অনেক বড়, ঠিক আছে। আমরা নামে ক্ষুদ্রান্ত্র। আর এরপর আরেকটা প্যাচ নামছে, এই প্যাচটার নাম হচ্ছে বৃহদান্ত্র। নামে বৃহদান্ত্র, কাজে সব গন্ধযুক্ত কাজ, সুগন্ধ না, সেটা গন্ধ বলতেই দুর্গন্ধ বোঝায়, সুগন্ধকে সুঘ্রাণ বলা হয়, ঠিক আছে। এর পরবর্তীতে বৃহদান্ত্র শেষে এই যে এখানে একটা অংশ আছে, এই অংশটাকে বলা হয় মল আশয়। যেমন তোমরা বলো মহাশয়, মহাশয় মানে কি, মহান কোন ব্যক্তি, ওনার অনেক গুরুত্ব আছে, উনি ধর একটা আসন গ্রহণ করছে, মহাশয়। মহান কোন ব্যক্তি, ধর আমি একজন মহান ব্যক্তি, যদি আমি মহান ব্যক্তি না, আমাদের এখানে বসলাম, একটা আসন গ্রহণ করলাম, তাহলে এটা হলো একটা মহাশয়। আমি মহাশয়, মহান ব্যক্তি, আসন গ্রহণ করছি। তো এখানে এটা হচ্ছে মল আশয়, মানে মল, মল মানে তো আশা করি সবাই বুঝি, মল, মলের জন্য আসন গ্রহণ করার স্থান, আশয়, মল আশয়, মল কে ডাকতেছে, মল আসো, মল আশয়। এর জন্য লাল কালার করে দেখাইছি, হলুদ কালার থাকলে হলুদ কালার করেই দেখাইতাম, বাট আপাতত লাল কালার করে দেখাইছি, কারণ ওইটার কালারটা তোমরা সবাই আশা করি জানো। এর পরবর্তীতে সবার শেষে তো পায়ু ছিদ্র দিয়ে দেখাই দিছি। পায়ু ছিদ্র মানে হচ্ছে যে অ্যানাস বা পায়ু, পায়ু ছিদ্র মানে অ্যানাস বা পায়ু বা পায়ু ছিদ্র, ইংরেজিতে যাকে আমরা বলি অ্যানাস।
মলাশয়ের ইংরেজি RECTUM, রেকটাম। ক্ষুদ্রান্ত্র স্মল, আর বৃহদান্ত্র লার্জ। ইন্টেস্টাইন, ইন্টেস্টাইন। আইনস্টাইনের সাথে মানব দেহেরও একটা সম্পর্ক আছে। আইনস্টাইন, ইন্টেস্টাইন। আইনস্টাইন একজন বিজ্ঞানী, তার দেহ ইন্টেস্টাইন ছিল। আমরাও সাধারণ মানুষ, আইনস্টাইনের নখের যোগ্যও না, আমাদেরও ইন্টেস্টাইন আছে। তাহলে ইকুয়াল করে বলা যায় যে এটা কেমনে বলতে পারবা, লজিক মিলাবা কেমনে? আইনস্টাইন এর ছিল ইন্টেস্টাইন। মুন্নার আছে ইন্টেস্টাইন। সো ম্যাথ সলভ হবে। আইনস্টাইন ইজ ইকুয়াল টু মুন্না। একদম মারাত্মক লেভেলে প্রুফ, নো নানাগিরি। ঠিক আছে? তাহলে তোমরা সবাই আইনস্টাইন। আচ্ছা, তো আমরা আসি সামনের দিকে আগে। হ্যাঁ, আসি দেখি তাহলে। হামিদ তাহসিন সে বলছে যে লেখা বোঝা যাচ্ছে না। কারো কি লেখা বুঝতে অসুবিধা হচ্ছে বেশি? আমি কি আরেকটু সাইজে বড় করে লিখবো? এখানে লাইটের রিফ্লেকশনের কারণে লেখা একটু প্রবলেম হইতে পারে। আর একটু বড় করে লিখবো? কারণ আমি একটা কথা বলি তোমাদেরকে, বায়োলজি এমন একটা সাবজেক্ট, আসলে অনেক কিছু বোর্ডে একসাথে লিখে ফেলতে হয়, নাহলে তোমরা বুঝবে না। যেমন আমি অনেক খন্ড খন্ড জিনিস নিয়ে একসাথে একটা জিনিস সাজাই ফেলছি, তোমাদের বুঝতে হয়তো কষ্ট না হয় মতো আমি একসাথে সবগুলো কম্বাইন করে সাজাই ফেলছি। বায়োলজিতে এরকম অনেক কিছু করতে হয়, আসলে এটা মানে কম্বাইন্ড সাবজেক্ট, তো অনেক কিছু নিয়ে পড়ালেখা করতে হয়, তো এই কারণে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি আর একটু করে বড় করে লিখবো, নেভার মাইন্ড, কোনো প্রবলেম নাই। ওকে, তাহলে এতটুকু তো আমরা বুঝছি। আমরা এইবার আসি, আমি তোমাদেরকে, এটা আসলে একটা মজা ছিল, এই মজাটা কেউ সিরিয়াসলি নিও না। তাহলে আমরা এখন দেখলাম কিছুক্ষণ আগে, এই যে আমাদের মুখ ছিদ্র থেকে মুখগহ্বর, তুমি যদি খাদ্য খাও, ধরো তুমি একটা আপেল খাচ্ছ, সে আপেলটা তোমার মুখ দিয়ে ঢুকাবা, এরপর একটা বড় গহ্বরে যাবে, এই গহ্বরটাকে আমরা বলছি মুখগহ্বর বা ওরাল ক্যাভিটি। এই গহ্বর থেকে আপেলটা আস্তে আস্তে নামবে, ওই যে নালিকাটা দিয়ে তোমার মুখ থেকে যে নালিকাটা নামছে, সেই নালিকাটা গলার মধ্যে অংশটাকে আমরা বলবো গলবিল বা ফ্যারিংস। এই নালিকাটা আস্তে আস্তে আরো বড় হবে, এই বড় নালিকাটাকে আমরা বলবো অন্ননালী বা ইসোফেগাস। অনেকে ও দিয়ে লিখে, অনেকে ই দিয়ে লিখে, একটা ব্রিটিশ স্পেলিং, একটা আমেরিকান স্পেলিং, ডাজন্ট ম্যাটার, সবগুলোই সেম। এর পরবর্তীতে আস্তে আস্তে সেটা একটা থলেতে গিয়ে পড়ছে, তার মানে আপেলটা একটা থলেতে পড়বে, থলে বা থলিটার নাম পাকস্থলী বা স্টমাক। এই পাকস্থলী একটা পেঁচানো নালিকা নামছে, তার মানে আপেলটা একটা পেঁচানো নালিকা দিয়ে নেমে বড় একটা পেঁচানো নালিকা দিয়ে উঠবে। এই দুইটাই অন্ত্র, নীল কালার আর লাল কালার দিয়ে দেখানো, এই দুইটাই অন্ত্র। একটাকে বলি ক্ষুদ্রান্ত্র। ক্ষুদ্রান্ত হইলো কাজে সে বড়, সাইজেও সে বড়। আরেকটা হলো বৃহদান্ত্র। বৃহদান্ত্র হলো কাজে খুব কম, কর্মক্ষেত্রে সুগন্ধের দিক থেকেও খুব দুর্বল, এবং সবার শেষে এসে একটা অংশ, এই অংশটাতে এসে মল জমা হয়, আসন গ্রহণ করে, এই অংশটাকে আমরা বলি মলাশয়, দেন পায়ু। ক্লিয়ার না? এটুকু হচ্ছে আমাদের পড়া। এই যে পুরা ট্র্যাকটা মুখ থেকে শুরু করে পায়ু ছিদ্র পর্যন্ত দেখছো, এই পুরা অংশটাকেই বলা হয় এলিমেন্টারি ট্র্যাক্ট বা পৌষ্টিক নালী বা পরিপাক নালী, যে কোনো কিছুই তুমি বলতে পারো। তো আমি এখন সেই জিনিসটি একটু দেখাবো। তো গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট
কোন একজন ডাক্তার যদি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট কখনো শুনো, গ্যাস্ট্রো ওয়ার্ডটা মানে গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক মানে পাকস্থলী, তার মানে ওই ডাক্তারটা পাকস্থলীর রোগ সংক্রান্ত ট্রিটমেন্ট করবেন। এন্টেরো ওয়ার্ডটা আসছে এন্টেরন থেকে, এন্টেরন এন ইন ইন্টেস্টাইনের সাথে মিল আছে এন ইন, তো ইন্টেস্টাইন মানে অন্ত্র, তার মানে ওই ডাক্তারটা অন্ত্রেরও ট্রিটমেন্ট করবেন, বোধ ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র। তাহলে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট মানে পাকস্থলী ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র রিলেটেড কোন রোগের চিকিৎসক, ঠিক আছে না? আচ্ছা, তো আমরা এই অংশটা একটু মুছি এরপরে সামনের দিকে আগাই। আমাদের এইবার আমরা যদি দেখি একবারে টোটালি, আমরা যদি এখন ডিরেক্টলি একদম শুরু থেকে শেষ পর্যন্ত নামগুলা পড়ি বা নামগুলা দেখি, তাহলে আমরা কি দেখব? পরিপাকতন্ত্র, এটার মূল নাম কি? পরিপাকতন্ত্র। তাহলে পরিপাক ইংরেজি হচ্ছে ডাইজেশন থেকে, ডাইজেশন মানে পরিপাক, সে ডাইজেশন থেকে চলে আসছে একটা ওয়ার্ড ডাইজেস্টিভ তন্ত্র। পরিপাক তন্ত্র, তন্ত্র ইংরেজি হলো সিস্টেম, সো দ্যাট ডাইজেস্টিভ সিস্টেম, পরিপাকতন্ত্র। ওকে, আচ্ছা, তো পরিপাকতন্ত্রকে আমরা মূলত দুইটা ভাগে বিভক্ত করে নিতে পারবো। একটা ভাগ হলো পুরো পরিপাক নালীটা, from mouth to anus, from M mouth to A, হ্যাঁ, মাউথ টু অ্যানাস, শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে পুরোটাকে আমরা বলবো পৌষ্টিক নালী, পৌষ্টিক নালী। এই পৌষ্টিক নালীর আন্ডারে অনেকগুলো গ্রন্থি আছে, এই পৌষ্টিক নালীর আন্ডারে অনেকগুলো গ্রন্থি আছে। গ্রন্থি মিন্স গ্ল্যান্ড, ওই গ্ল্যান্ড গুলোকে আমরা বলি পরিপাক বা পৌষ্টিক গ্রন্থি। তাহলে এটাকে তুমি পৌষ্টিকও বলতে পারো বা পরিপাক গ্রন্থি। আসো, গ্রন্থি নিয়ে আমাদের আজকের আলোচনা না, আমি আজকে তোমাকে বেসিক বুঝাচ্ছি পৌষ্টিক নালী নিয়ে। সর্বপ্রথম আমরা কি পাইলাম? মুখ ছিদ্র। তাহলে ফার্স্ট অফ অল আমি পাইলাম মুখ ছিদ্র। মুখ ছিদ্র কয়টা সংখ্যায়? এই বলো, মুখ ছিদ্র সংখ্যায় কয়টা? মুখ ছিদ্র সংখ্যায় মনে হয় অসংখ্য, না ভাইয়া, মনে ইনফিনিটি, অনেকগুলো মুখ ছিদ্র আছে। বড় বড় ছিদ্র মানবের দেহে শুধু দুইটাই আছে, একটা হচ্ছে হা আর একটা হচ্ছে ইয়া, নিচের দিকে আছে। তোমরা হয়তো অনেকেই বুঝে যাবা কি জিনিস সেটা। তো ছিদ্র মোটামুটি দুইটা জিনিসই আছে, দুইটাই বড় বড় ছিদ্র আছে, মুখ ছিদ্র, পায়ু ছিদ্র। আচ্ছা, তো এর পরবর্তীতে আমাদের সেকেন্ডটা হচ্ছে খাদ্য মুখ ছিদ্র থেকে ঢুকে বড় একটা গহ্বরে যায়, ওই গহ্বরটাকে আমরা বলি মুখ গহ্বর। মুখ গহ্বর, এই মুখ গহ্বরের ইংরেজি হলো ওরাল ক্যাভিটি। আমি সবগুলো ইংরেজি লিখতেছি কারণ ইংরেজি মেডিকেল অ্যাডমিশন অনেক বেশি আসে। 3 নাম্বার টার্মটা খাদ্যটা একই নালী দিয়ে গলার অংশে গেছে, মানে না খাদ্য তো নামতেছে একটা নালী দিয়ে, কিন্তু ওই নালীটাই গলার অংশের নাম, মানে ওই নালীটা গলার অংশে যেই নামটা ধারণ করে এই নালীর সেই নামটা হচ্ছে গলবিল। তাহলে এই যে আমরা থার্ড অংশটা পাইলাম গলবিল, বা ইংরেজিতে যাকে আমরা বলবো ফ্যারিংস। এই ফ্যারিংসের দৈর্ঘ্য কত? টোটাল ফ্যারিংসের দৈর্ঘ্যটা কত? 12.5 সেন্টিমিটার। ফ্যারিংসের দৈর্ঘ্য 12.5 সেন্টিমিটার। ওকে, এই ফ্যারিংসটার দৈর্ঘ্য। এর পরবর্তীতে খাদ্যটা বিশাল একটা নালিকা অতিক্রম করছে, নালিকা অতিক্রম করে একটা থলেতে পড়ছে। তাহলে এই নালিকাটাকে আমরা বলবো অন্ননালী। খাদ্যকে শুদ্ধ করে যেহেতু আমরা আদর করে অন্ন ডাকি, অন্ননালী বলতে পারি। অন্ননালীকে ইসোফেগাস বলা হয়। এই ইসোফেগাসের একটা দৈর্ঘ্য আছে, ইসোফেগাসের দৈর্ঘ্য হচ্ছে 23 to 25 সেন্টিমিটার।
এবার তোমাদেরকে এই যে এখানে একটা ওয়ার্ড আসছে না 25, এটা দিয়ে একটা জিনিস আমি কিছুক্ষণ পরেই দেখাচ্ছি। 25 দিয়ে বায়োলজিতে আর কি কি মনে রাখতে পারো, মানব দেহে 25 দিয়ে দৈর্ঘ্য কি কি আসতে পারে, এগুলো মেডিকেল এডমিশনে কিন্তু আসে। ঠিক আছে, ওকে, এটা একটু পরে দেখাচ্ছি। তার আগে আমি এরপর নামি, এই জিনিসটা নেমে এসে পাকস্থলিতে পড়লো, তাহলে পাকস্থলিতে আমাদের 5th অংশ হয়, পাকস্থলিতে খাদ্যটা এসে পড়লো। আমি অনেক জায়গায় পাকস্থলী রস্যিকার দিয়ে লিখতেছি, অনেক জায়গায় দীর্ঘিকার দিয়ে লিখতেছি। বাংলা একাডেমি অনেক বানান্ত শুদ্ধ করে, আমি রস্যিকার দিয়ে লিখি, মেবি রস্যিকার দিয়ে পাকস্থলী। স্টমাক, স্টমাকের দুটো জিনিস আছে, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ। স্টমাক দৈর্ঘ্য আছে, প্রস্থেও আছে। তাহলে স্টমাকের দৈর্ঘ্য, স্টমাকের দৈর্ঘ্য হবে 30 বা 30.5 30.5 সেন্টিমিটার। স্টমাকের প্রস্থ, প্রস্থ হবে 15 বা 15.2 সেন্টিমিটার। কেন বা দিয়ে দুটো জিনিস লিখছি, তোমাদেরকে আমি মূলত পড়াই হচ্ছে গাজী আজমল স্যারের বই, মূলত সাথে আব্দুল আলিম স্যারের বইটাও কিছু কিছু পড়াই। তো এই ক্ষেত্রে দেখা যায় যে তোমার গাজী আজমল স্যারের বইয়ের দুইটা জায়গায় 30.5 লিখে রাখছে, আবার প্রস্থতে 15.5 লিখে রাখছে। গাজী আজমল স্যারের দুইটা বইয়েরই দুইটা জায়গায়, এই চ্যাপ্টারেরই দুটো জায়গায় দুটো ভিন্ন টার্ম লিখে রাখছে। সো এই জন্য দুটোটা টার্মে ইম্পর্টেন্ট, অ্যাডমিশনে যে কোনো একটা টার্ম আসতে পারে, তবে স্পেসিফিক ভাবে কোনটা ধরবা, বইয়ের ভেতরের লেখায় যেটা আছে সেটাই স্পেসিফিক হবে। বইয়ের ভেতরের লেখাগুলো হচ্ছে 30 এবং 15। সো বইয়ের মানে স্টোমাকের বর্ণনায় 30 আর 15 ধরে রাখছে, মানে দৈর্ঘ্য 30, প্রস্থ তার অর্ধেক 15, এটাই ধরে রাখছে। সো তোমরা এটা ব্যবহার করতে পারো। পাকস্থলীর পরে চলে আসবে কি আমাদের অন্ত্র। কোন অন্ত্র? ক্ষুদ্র অন্ত্র। তাহলে 6 নাম্বারটা আসবে ক্ষুদ্রান্ত্র। এই যে ক্ষুদ্রান্ত্র, এটাকে আমরা বলবো স্মল। ক্ষুদ্র মানে স্মল, ছোট। ছোট না, নামে ছোট, কাজে ছোট না। ইনটেস্টাইন, ওকে, ক্ষুদ্রান্ত্র। তো ক্ষুদ্রান্তের মোটামুটি 3টা অংশ আছে, আমি কিছুক্ষণ পরে ক্ষুদ্রান্তের 3টা অংশতে যাব। তার আগে এখানে একটু লিখে দিয়ে যাই, না লিখে গিয়ে দিলে অন্যায় হবে। ক্ষুদ্রান্তের 3টা অংশের নাম হলো ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। এখানে শুধু আমি ইলিয়ামটার ইংরেজিটা লিখতেছি ILEUM, ইলিয়াম। লেখার কারণ আছে, কিছুক্ষণ পরে বুঝবা। এরপরে আমাদের আসবে এই অংশটা, এই অংশটার নাম হলো বৃহদান্ত্র। নামে বৃহৎ হলেও কাজে তেমন একটা বৃহৎ কাজ কারবার নাই। সো এটার নাম হলো লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনেরও 3টাই পার্ট আছে, সিকাম, কোলন, মলাশয়। ঠিক আছে, সিকাম, কোলন, মলাশয়। আমি একটু লিখে দিই এখান দিয়ে ছোট্ট করে, সিকাম, কোলন, মলাশয়। সিকাম, কোলন, মলাশয়। এবং সবার শেষের অংশ নিচে ছিদ্র। তাহলে ছিদ্র একটা দিয়ে শুরু হয়েছে, লাস্ট ছিদ্রতে এসে শেষ হবে। এর লাস্ট ছিদ্র পায়ু ছিদ্র, ইংরেজিতে অ্যানাস। আমাদের এটাই হচ্ছে পৌষ্টিক নালী সম্পূর্ণ। এবার আসো 25 দিয়ে একটা জিনিস বলছিলাম। 25 দিয়ে কি কি বলি আমরা, দেখো। এই যে তোমার অন্ননালী, এই অন্ননালী 25 সেন্টিমিটার হতে পারে। এই যে তোমাকে বললাম ক্ষুদ্রান্তের ডিউডেনাম, এটা একটা অংশ না ডিউডেনামটা। ক্ষুদ্রান্তের ডিউডেনামটার লেন্থ হচ্ছে যে 25 থেকে 30 সেন্টিমিটার। সো 25 তো আছে, তার মানে ডিউডেনাম 25 হতে পারে, যেটা ক্ষুদ্রান্তের একটা অংশ।
এরপরে মানুষের ইউরেটার। ইউরেটার কি চিনো? এটা যদি তোমার একটা কিডনি হয়, আর এটা যদি তোমার একটা কিডনি হয়, দুটা কিডনি থেকে একটা নালী বের হবে, দুইটা নালী বের হবে। এই দুইটা নালী এসে একটা ব্লাডার মানে একটা থলিতে মিলিত হবে, ওইটা একটা ব্লাডার, এই একটা থলিতে মিলিত হয়ে একটা চিকন নালী দিয়ে বের হয়ে যাবে। তাহলে তোমার এই কিডনিতে তৈরি হচ্ছে কি? মূত্র। সেই মূত্রটা তৈরি হয়ে একটা নালী দিয়ে বের হয়, এই নালীটার নামই ইউরেটার। এই নালীটার লেন্থ 25 সেন্টিমিটার। সো এখানে থার্ড নামটা নিয়ে আনতে পারো ইউরেটার। এই তিনটা নামের সাথে 25 সেন্টিমিটার জড়িত, তার মানে এদের তিনজনের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার হবে। এটা মেডিকেল এক্সামিনি যারা আছো, মানে এইচএসসি 21 ব্যাচ যারা আছো, এইচএসসি 21 ব্যাচ যারা আছো তাদের জন্য ইম্পর্টেন্ট, একসাথে 25 সেন্টিমিটার মনে রাখা। ওকে, এবার আসবো। তাহলে এখন দেখো, একটু খেয়াল করে দেখো। এখন আমরা আসি, এই যে আমরা দেখতেছি, তুমি একটা খাদ্য খাইলা, খাদ্যটা মুখে প্রবেশ করে মুখগহ্বর দিয়ে গলবিল দিয়ে আস্তে আস্তে অন্ননালী দিয়ে নেমে পাকস্থলীতে আসছে, নিজে নিজে নামে? এই যে মাসেল গুলো আছে ভিতরে, পেশি আছে না? যেমন ধরো আমাদের এই যে গলবিল, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, মলাশয়, এই সব জায়গায় আমাদের গায়ের ভিতরে হাড় বাদে, হৃৎপিণ্ডতে হৃৎপেশি, এটা বাদে আমাদের মোটামুটি ভেতরের যত পেশি আছে সবগুলোকে আমরা বলে থাকি মসৃণ পেশি বা অনৈচ্ছিক পেশি। এরা আমাদের কথা মতো কাজ করে না। তোমার কথা মতো কাজ করে তোমার হাত, ঐচ্ছিক পেশি বলে এদেরকে, বা কঙ্কাল পেশি বলে। দেখো ইচ্ছা মতো নাড়াচ্ছ। তোমার কথা মতো কাজ করবে তোমার ঘাড়ের পেশি, ইচ্ছা মতো নাড়াচ্ছ। তোমার কথা মতো তোমার পা কাজ করবে, ইচ্ছা মতো নাড়াবা। তোমার কথা মতো জিহ্বা কাজ করবে, ইচ্ছা মতো নাড়াবা। কিন্তু তোমার কথা মতো কিন্তু পাকস্থলীর পেশি কাজ করবে না। সো তোমার কথা মতো যেহেতু কাজ করবে না, সো তাকে আমরা অমসৃণ পেশি বা আরেকটা নামে মসৃণ পেশি বা আরেকটা নামে জানতে পারবো অনৈচ্ছিক পেশি। সে তোমার ইচ্ছা মতো কাজ করতেছে না, সে নিজের ইচ্ছা মতো কাজ করতেছে। তাহলে এই যে জায়গাগুলোতে অনৈচ্ছিক পেশি আছে, পেশিগুলো নিজেদের মধ্যে কিছু সংকোচন প্রসারণ করে, সংকোচন প্রসারণ। এই সংকোচন প্রসারণের মাধ্যমে পেশির সংকোচন প্রসারণের মাধ্যমে খাদ্যটা সামনের দিকে আগায়। খাদ্য কিন্তু নিজে নিজে আগাবে না। তুমি বাঙালি, তোমার বাঙালি দিয়ে তো ভালোভাবে হিসাব দেওয়া যায়। তুমি কি এমনি পড়ালেখা করবা? এখন যদি আমি তোমাকে বলে দিই যে এইচএসসি 22 ইন্টার পরীক্ষা হবে না, অটো পাস, অ্যাডমিশনও হবে না, যে যার ইচ্ছা মতো মেডিকেল চুজ করে নাও, যে যার ইচ্ছা মতো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি চুজ করে নাও, যে যার ইচ্ছা মতো ঢাকা ইউনিভার্সিটি যে কোনো সাবজেক্ট চুজ করো। জীবনে তোমরা কি আর আমার ক্লাস করবা? আমার ক্লাস না, প্রধানমন্ত্রী ক্লাস করাইলেও করবা? জীবনেও তো করবা না। তাহলে তোমাদেরকে ঠেলা দিতে হবে, ঠেলার নামে বাবাজি। পরীক্ষা হবে, এক্সাম অ্যাডমিশন এক্সাম হবে, সবকিছু হবে। আসার মধ্যে হবে। এই যে হবে ঠেলা, বন্ধ, আবার খুলবো, ঠেলা, আবার হবে, ঠেলা। এই ঠেলা দিয়ে তোমাদেরকে পড়ানো হচ্ছে, সামনে আগানো হচ্ছে। না হবে যদি বলে দেওয়া হয়, জীবনে কেউই করবা না, এই ধ্রুব সত্য, সবাই জানে। সো লজিক্যালি এখানেও খাদ্য নিজে নিজে যাবে না। খাদ্য অনেকটা বাঙালি টাইপস, খাদ্য নিজে নিজে কোনো জায়গায় যায় না। আগেরকার দিনে যখন গরু চাষ করে তো গরুর পিছনে এত মোটা একটা ডান্ডার বাড়ি দেওয়া হইতো। বাঙালি গরু তো বাঙালির মতো তো করে বসে যায়, বাড়ি দিলে পিছনে বাড়িতে পুফ করে ব্যথা লাগে, আবার সামনে হাঁটে। সো খাদ্য সেম কাহিনী। খাদ্য তোমার এখান দিয়ে যদি নামতে হয়, অবভিয়াসলি একটা মুভমেন্ট করে নামাইতে হবে, নিজে নিজে নামবে না। ওই মুভমেন্টটা হচ্ছে এখানে যে অনৈচ্ছিক বা মসৃণ পেশিগুলো আছে তাদের সংকোচন প্রসারণ। ঠিক আছে, এই পেশিগুলোর সংকোচন প্রসারণের মাধ্যমে খাদ্যটা আস্তে আস্তে ঠেলা খেয়ে পাকস্থলীতে আসে। পাকস্থলী মারাত্মক লেভেলের একটা প্রসারণ করে, একদম ভাঙ্গে ফেলে। ওই ভাঙনটাকেই বলে পরিপাক।
খাদ্য বড় টুকরা থেকে ছোট টুকরায় পরিণত হয়। মাংস খাইছো, আজকে এক পিস মাংস হয়েছে, মাংসটা পাকস্থলীতে এসে ছোট হয়ে গেছে এই ভাঙার মাধ্যমে, এটাই পরিপাক। তারপরে পাকস্থলী থেকে কিছু এনজাইম খাদ্যের উপর পড়ছে, ওটাও পরিপাক, আরো ছোট করছে। তাহলে তুমি জগা খিচুড়ি বানাইয়া, পেশির জগা খিচুড়ি বানাইয়া খাদ্যকে একবার ভাঙছো, ওইটা একটা পরিপাক। তার উপরে আবার পাকস্থলী থেকে এনজাইম পড়ছে, আবার আর একটা পরিপাক হয়েছে। মানে খাদ্য ছোট হইতে 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 একদম এমন ছোট করা হয়েছে যেন সেই খাদ্যটা তোমার কোষ গ্রহণ করতে পারে। কারণ তোমার দেহের আছে মোটামুটি 10⁻14, 100 কোটি বিলিয়ন কোষ। সো 100 কোটি বিলিয়ন, 100 কোটি ট্রিলিয়ন কোষ, বিলিয়ন না সরি ট্রিলিয়ন, 100 কোটি ট্রিলিয়ন কোষে প্রত্যেকটা সেলের ভিতর শ্বসন হয়। শ্বসনের জন্য কি দরকার? অবশ্যই খাদ্য প্রয়োজন। ওই খাদ্য যদি কোষের ভিতর না ঢুকাইতে পারো, জীবনে শ্বসন হবে? শ্বসন না হলে এটিপি তৈরি হবে। এটিপি মানেই তো শক্তি। শক্তি তৈরি না হলে কি এখান থেকে যে বাসায় যাইতা, মোবাইলে ক্লাস করতেছো, চোখের কি শক্তিটা পাইতা? জীবনেও তো পাইতা না। সো এই যে লজিক, এই লজিকগুলো মিলাবা, বায়োলজি মিলানোর খেলা। যদি মিলাইতে পারো চলে যাবে সারা বেলা, ঠিক আছে? তো এখন দেখো এখানের মধ্যে খাদ্য সংকোচন প্রসারণ হইতে 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 আস্তে আস্তে নামাইতে 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 এমন একটা অবস্থা, এখান দিয়ে নামতে 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 একদম ক্ষুদ্রান্তের শেষ অংশ যেটাকে আমরা বলি ইলিয়াম, সেই ইলিয়ামে এসে শোষণ শেষ হয়ে যায়। তার মানে যে খাদ্যটা তুমি খাইছো তার থেকে প্রয়োজনীয় শক্তি কোষে চলে যায়, বাকি থাকে বর্জ্য পদার্থ, অপাচিত, মানে খাদ্য যেগুলা দরকার নাই, যেগুলা এতক্ষণ ধরে পরিপাক শোষণের মাধ্যমে যে খাদ্যগুলা পড়ে গেছে, ময়লা হিসেবে চলে গেছে, সেগুলা ঢুকবে বৃহদান্ত্রে। বৃহদান্ত্র থেকে খাদ্যটা আবার মুভ হইতে 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 তোমার একটা মাসেলের একটা সংকোচন প্রসারণ হইতে হইতে আস্তে আস্তে এখানে এসে জমে। এখানে এসে জমার সাথে সাথে তোমার একটু করে প্রেসার লাগে, অল্প করে জমছে, অল্প প্রেসার। যত বেশি খাবা তত বেশি চাষে জমবে, তত বেশি প্রেসার, প্রেসারে প্রেসারেই খেলা হয়ে যাবে, ঠিক আছে? এরপরে বেশি প্রেসার জমে গেলে তো আর বেশি ধরে রাখতে পারবা না, আর বেশি ধরে রাখার কোনো ওয়ে নাই। এরপরে তো নেচার কলে যাইতেই হবে, কিছু তো আর করার নেই, ঠিক না? হ্যাঁ, আচ্ছা সরি ভাইয়া, সরে দাঁড়ালে ভালো হতো। একটা স্ক্রিনশট নিব। ওকে এক্সট্রিমলি সরি, আমি একটু ওই কথা বলতে বলতে একটু বেশি এক্সাইটেড হয়ে যাই। তো আসো দেখো তাহলে এখন পরিপাকের ডেফিনেশন কাকে বলে। তার আগে তোমাদেরকে আবার একবার দেখাই দিই পরিপাকের সিরিয়ালটা। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো, দ্রুত একটা স্ক্রিনশট নাও, একটা স্ক্রিনশট নাও, কোনো অসুবিধা নেই, একটা স্ক্রিনশট নিয়ে নাও। নিয়েছো? আচ্ছা, অনেকে হয়তো নিয়ে ফেলেছো, তাহলে আমি এবার শুরু করে দিই আবার। আচ্ছা আসি, তো শুরু করে দিই আবার, এগেইন আমাদের ক্লাস শুরু হোক। দেখো তাহলে পরিপাক তন্ত্র আমরা দুটো জিনিসের সাথে ইনক্লুড করি। একটা হচ্ছে যে পরিপাক নালী, সম্পূর্ণ মুখ থেকে মুখগহ্বর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, মলাশয়, পায়ু। মুখগহ্বর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, মলাশয়, পায়ু। এটা হচ্ছে পুরো পরিপাক নালী। তাহলে পুরো পরিপাক নালীর লেন্থ টেন সবকিছু দিয়ে দিছি। এর মধ্যে 25 দিয়ে মনে রাখার মতো 3টা অ্যাডমিশন কোশ্চেন আমি দিয়ে দিলাম। পরিপাক গ্রন্থি তোমাদেরকে এখানে আমি দেখাবো না, তবে চিনে রাখতে পারো কয়েকজনকে। যেমন আমি ইনশাল্লাহ পড়াবো এই জিনিসটাকে, এই জিনিসটার নাম হলো লিভার, LIVER। এই লিভারটা একটা পরিপাক গ্রন্থি। এই একটা পাতা বা মরিচের মতো একটা গঠন দেখা যাচ্ছে, পাতা বা মরিচের মতো এই গঠনটা দেখা যাচ্ছে। এই গঠনটাকে আমরা বলে থাকি অগ্নাশয়। এটাও একটা গ্রন্থি, পরিপাক গ্রন্থি। আমাদের মুখে 3 ধরনের পরিপাক গ্রন্থি থাকে, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। এগুলো আমরা ইনশাল্লাহ মুখের পরিপাকের ক্ষেত্রে ক্লিয়ারলি বুঝাইয়া দিব। এর পরবর্তীতে আমাদের পাকস্থলীতেও কিছু পরিপাক গ্রন্থি থাকবে, ক্ষুদ্রান্ত্রের ভেতরেও কিছু পরিপাক গ্রন্থি অবভিয়াসলি থাকবে।
পরিপাক গ্রন্থির কাজটা কি? গ্রন্থির কাজটা কি ছোট একটু করে বলি তোমাদেরকে। পরিপাক গ্রন্থির কাজ কি? গ্রন্থির কাজ আমি আজকে জাস্ট বেসিক গুলো বলবো, তো বেসিক কথাগুলো বলার জন্য আমি এতটুকুতে আসছি। দেখো, গ্রন্থি এর ইংরেজি টার্মটা হচ্ছে গ্ল্যান্ড। গ্ল্যান্ডের বাংলা হলো কি? গ্রন্থি। আচ্ছা, গ্রন্থির ডেফিনিশনটা কি? এদিকে না দেই, এদিকে দেই। অনেকগুলো কোষের সমষ্টি, অনেকগুলো কোষের সমষ্টি হলো একটা গ্রন্থি। অনেকগুলো কোষের সমষ্টি হলো একটা গ্রন্থি। এই কোষগুলো কিছু স্পেশাল কোষ। এই কোষগুলো থেকে বিশেষ ধরনের জৈব রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়। বিশেষ জৈব রাসায়নিক পদার্থ নিঃসৃত হয় গ্রন্থি থেকে। তাহলে গ্রন্থি কি? গ্রন্থি মিন্স অনেকগুলো কোষের সমষ্টি। একটা কোষের পিণ্ড, এই কোষের পিণ্ড বা কোষগুলো থেকে কিছু জৈব রাসায়নিক পদার্থ, বায়োকেমিক্যাল সাবস্টেন্স, জৈবিক কাজও করবে, কিছু রাসায়নিক কাজও করবে, এমন কিছু পদার্থ নিঃসৃত হয়। গ্রন্থি আমাদের দেহে মূলত দুই ধরনের আছে। যেহেতু আমরা এটা হিউম্যান বডি পড়তেছি, সো গ্রন্থি আমাদের দেহে দুই ধরনের আছে। একটা হলো বহিঃখরা গ্রন্থি, বা তাদের আরেকটা নাম আছে স্বনাল গ্রন্থি, আরেকটা হলো অন্তঃখরা গ্রন্থি, বা তাদের আরেকটা নাম আছে অনাল। সো অ দিয়ে অনাল, অ দিয়ে অন্তঃখরা, স দিয়ে স্বনাল বা বহিঃখরা গ্রন্থি। এই বহিঃখরা গ্রন্থির আরো একটা ইংরেজি টার্ম হচ্ছে এক্সোক্রাইন। এক্সোক্রাইন গ্ল্যান্ড, এর ইংরেজি টার্ম হলো এন্ডোক্রাইন। তো আসো এবার মিনিংটা কি? এদের মধ্যে নালিকা আছে। নালিকার মাধ্যমে বললামই তো আগে, গ্রন্থি হচ্ছে এমন একটা কিছু কোষের সমষ্টি যারা জৈব রাসায়নিক পদার্থ নিঃসৃত করে। তাহলে এদের মধ্যে কিছু নালী আছে, নালীর দ্বারাই ওই জৈব রাসায়নিক পদার্থগুলো বাহিত হয়। আর এদের মধ্যে কোনো নালী নাই, এজন্য অনাল। স মানে আছে স্বনাল, অ মানে নাই, অনাল। তার মানে এর গ্রন্থিগুলোর মধ্যে কোনো নালী নেই। নালী ছাড়াই এই গ্রন্থিগুলো থেকে যে জৈব রাসায়নিক পদার্থ বের হয় তাদেরকে তারা বাহিত করে। এখন আমাদের দেহে যদি নালী থাকে তাহলে নালীর মাধ্যমে নির্দিষ্ট জায়গায় পদার্থ গিয়ে বাহিত হবে। কিন্তু যদি নালী না থাকে, কোনো গ্রন্থিতে নালী নেই, তাহলে দেহের এক জায়গা থেকে আরেক জায়গায় ওই গ্রন্থি থেকে বের হওয়া জৈব রাসায়নিক পদার্থ বহনের মাধ্যমটা কি? রক্ত। কারণ রক্তই সারা দেহে বাহিত হয়। সো এদের বিশেষ নালী আছে। তাহলে এদের বিশেষ নালী আছে, এই নালীর মাধ্যমে বাহিত হয়। আর এদের কোনো নালী নেই। নালী যেহেতু নেই, তাদের এদের বহনের মাধ্যমটা কি? রক্ত। তাহলে বহন হবে নালী দিয়ে, নালী, এটা কি? নালী। আর এখানে বহন হবে রক্ত দিয়ে। কি বহন হবে? জৈব রাসায়নিক বস্তু। তো জৈব রাসায়নিক বস্তুগুলোর নাম কি? এই গ্রন্থিগুলো থেকে যে জৈব রাসায়নিক পদার্থ বের হয় তাদের নাম হচ্ছে জুস। জুস খাইতে খুব ট্যাস, জুস খুবই ট্যাস, ঠিক আছে? তাহলে জুস বের হবে। আর এই জুসের বাংলা অর্থ হইল রস। বাহ, কি মজার কথা, জুসের বাংলা রস। তো এই রসে কি থাকে? এনজাইম। এইবার আসল জায়গায় আসছি। এটাই জৈব রাসায়নিক পদার্থ যেটা বহিঃখরা গ্রন্থি থেকে বের হয়। লাইক লিভার, লিভার একটা বহিঃখরা গ্রন্থি, এর থেকে বের হবে এনজাইম। এরপরে এন্ডোক্রাইন গ্ল্যান্ড জৈব রাসায়নিক পদার্থ, যে জৈব রাসায়নিক পদার্থ নিঃসৃত করবে তার নাম হরমোন।
এরকম একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড তোমরা নিশ্চয়ই নাম শুনছো, পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্রন্থি আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাসের একটু নিচে দিয়ে থাকে, পিটুইটারি গ্রন্থি। ওকে, আচ্ছা, তো আসো এইবার আসো আমাদের গ্রন্থি রিলেটেড কথা শেষ। গ্রন্থি রিলেটেড কথা আজকে বেশি বলবো না, নেক্সট ক্লাসটা পুরো গ্রন্থি আর এনজাইম হরমোন নিয়ে কথা হবে। নেক্সট ক্লাসটা গ্রন্থি আর এনজাইম পুরো সাজায় একটা চার্ট আঁকাই দিব। ওকে, তাহলে গ্রন্থি কয় ধরনের? 2 ধরনের, বহিঃখরা বা স্বনাল, অন্তঃখরা বা অনাল। স্বনাল মানে নালী আছে, অনাল মানে কোনো নালী নাই। যেহেতু নালী আছে তাহলে এদের থেকে, এই গ্রন্থিগুলো থেকে যে জৈব রাসায়নিক পদার্থ বের হবে তারা নালীর মাধ্যমে বহন হবে। আর এদের থেকে যে জৈব রাসায়নিক পদার্থ বের হবে তাদের যেহেতু নালী নেই তাহলে তারা রক্তের মাধ্যমে সারা দেহে বাইতে হবে। এদের থেকে যে জৈব রাসায়নিক পদার্থ বের হয় তাকে আমরা বলি রস বা জুস, এতে থাকে এনজাইম। আর এদের থেকে যে জৈব রাসায়নিক পদার্থ বের হয় তার নাম হরমোন। হরমোন। ওকে, ব্লার 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 কি লাগে? খুব ব্লার লাগে। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে আমার এখানে, টিনের চালে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফোঁটা, বৃষ্টির ফোঁটা পড়তেছে, অনেক ভালো লাগতেছে আসলে বৃষ্টির ফোঁটা পড়তেছে, যে এটা ইমোশনাল হয়ে যাচ্ছে আর কি। বৃষ্টির ফোঁটাতে মানুষ এমনিতে ইমোশনাল হয়ে যাচ্ছে, হয়ে যায়। এবার আসি আমি ওই যে তোমাদেরকে বললাম যে ক্ষুদ্রান্ত্র আর বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত্রটা দেখি। তবে বৃষ্টির ফোঁটায় অতটা বেশি তোমাদের প্রবলেম হওয়ার কথা না, কারণ আমার মাইক্রোফোন আছে তো প্রবলেম হবে না ইনশাল্লাহ, আশা করি। ক্ষুদ্রান্ত্রটা দেখি, আসো। তো ক্ষুদ্রান্ত্র কয়টা অংশ? ক্ষুদ্রান্ত্রের দেখি, ক্ষুদ্রান্ত্রের কয়টা অংশ? কমেন্টে দ্রুত জানাও। ক্ষুদ্রান্ত্রের কয়টা অংশ দেখি, কমেন্টে দ্রুত জানাও। বেশি বৃষ্টি শুরু হইলে অফ করে দিব ক্লাস, অসুবিধা নেই, আমরা ক্লাসের শেষ প্রান্তে। ক্ষুদ্রান্ত্রের কয়টা অংশ? কমেন্টে দ্রুত জানাও। গুড, ভেরি গুড। বাকিরা কই? এটাকে আমরা একটু মনে রাখি কি দিয়ে জানি? আমরা একটু মনে রাখার টেকনিক শিখি, ডিজে ইতি। তোমাদের মধ্যে কোনো মেয়ের নাম ইতি আছে নাকি আমি জানি না। আবার অনেকে চিটাঙ্গারা মেয়েদেরকে ইতি, এই ইয়ের নহরে ইতি, ওইবার নহরে এরকম ইতি ইতি বলে ডাকে। চিটাঙ্গের অনেক মানুষের এটা রীতি আছে, অন্য ডিস্ট্রিক্টেরও আছে, তো মাইন্ড করিও না। এমনি আমি এখানে ইতি নামটা বুঝাইছি। হ্যাঁ, ইতি নামটা জাস্ট অনলি ইতি। তোমাদের মধ্যে কেউ ইতি আছে নাকি জানি না, আমি ইতি দিয়ে একটা টেকনিক শিখাচ্ছি আর কি। ডি দিয়ে ডিউডেনাম, ডি দিয়ে ডিউডেনাম, জে দিয়ে জে জু নাম, জে জু নাম, ডিউডেনাম, জে জু নাম। ই দিয়ে ইলিয়াম। আর এবার ইলিয়ামের ইংরেজি টার্মটা একটু দেখো, আই এল ই ইউ এম, ইলিয়াম, আই এল ই ইউ এম। এই ইলিয়াম দিয়ে দুইটা ওয়ার্ড আছে, ইলিয়াম দিয়ে দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে যে আই এল আই ইউ এম, একটা হলো আই এল ই ইউ এম। পার্থক্যটা শুধু এই জায়গাটাতেই, একটা হচ্ছে আই এ আই ইউ এম আর একটা হচ্ছে আই এল ই ইউ এম। তাহলে আই আর ইউ এর মধ্যে পার্থক্য কিভাবে বুঝবো? বুঝার ওইটা কি? এই ইলিয়াম দ্বারা বোঝানো হয় ক্ষুদ্রান্ত্রের অংশ, যেটা তোমরা এইমাত্র দেখছো, ক্ষুদ্রান্ত্রের অংশ। আর এই ইলিয়াম দ্বারা বোঝানো হবে শ্রোণীচক্রের একটা অস্থি। শ্রোণীচক্র কোনটা বুঝো? যেখানে প্রজনন তন্ত্র থাকে। তোমার নিচে তাকায় দেখো, নিচে একটা বড় একটা অস্থি টাইপসের অংশ আছে, এটা হচ্ছে শ্রোণীচক্র। আমি তো এখন উপরে উঠতে পারতেছি না, যেন দেখাইতে পারবো না। এই শ্রোণীচক্রের একটা অস্থির নাম হচ্ছে ইলিয়াম। তাহলে ইলিয়াম হচ্ছে শ্রোণীচক্রের অস্থি। এবার তোমরা আমাকে বলো
কোনটা সোজা থাকে, সাধারণত দণ্ডাকারে কোনটা থাকে, পেঁচাইন্না কোনটা থাকে। তোমরা আমি জানি কনফার্ম তোমরা ইআরআই দিয়ে এটা মনে রাখতে পারবে না, যেন আরো সহজ টেকনিক, আরো সহজ টেকনিক, আরো সহজ টেকনিক। ক্ষুদ্রান্ত থাকে পেঁচিয়ে পেঁচিয়ে, তাহলে ক্ষুদ্রান্ত কেমন থাকে, পেঁচিয়ে পেঁচিয়ে। ই কেমন, পেঁচানো, ই কেমন, পেঁচানো। তাহলে ক্ষুদ্রান্ত থাকে পেঁচিয়ে পেঁচিয়ে, ইও পেঁচানো, এজন্য ই আছে ক্ষুদ্রান্তে মানে ইলিয়ামে। এটা অস্থি, অস্থি সাধারণত কেমন থাকে, এমন থাকে, অস্থি সাধারণত এমন থাকে, দণ্ডাকার। আরে দণ্ডাকার অস্থি দেখতে অনেকটা আই এর মতো, আইও কিন্তু দণ্ডাকার। তো এই হিসেবে তোমরা ইজিলি মনে রাখতে পারো আই দণ্ডাকার। এই জন্য ইলিয়ামের যদি অস্থির কথা বলে শ্রোণীচক্রের অস্থি, তাহলে সেখানে আই হবে। আর যদি তোমাকে বলে ইলিয়াম বানানটা ক্ষুদ্রান্তের অংশ, ইলিয়ামের বানান করো, তাহলে ক্ষুদ্রান্তে আছে, ক্ষুদ্রান্ত সবসময় পেঁচানো। তো যেহেতু এই যে এখানেও দেখা যাচ্ছে ক্ষুদ্রান্ত পেঁচানো, এই অংশটাই তো ইলিয়াম, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। তাহলে এই যে ইলিয়াম, এই ইলিয়ামটা পেঁচানো, এই জন্য এখানে ই আছে, ইও পেঁচানো। ক্লিয়ার? সো আই দণ্ডাকার, তার মানে আই একটা অস্থি। ইলিয়ামের আই থাকলে সেটা অস্থি হয়ে যাবে, ইলিয়ামে যদি ই থাকে তাহলে সেটা ক্ষুদ্রান্ত হবে। এটা বুঝছো কিনা সবাই বলো? এই টেকনিকটা ইম্পর্টেন্ট। এতটুকু ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, ডিজে ইতি, আবার ইতি, তি, ই কি দিয়ে শেষ হয়, ইতিতে একটা টান মারো, ই টি ই, ইতি। তাহলে ই দিয়ে ইলিয়াম, ই, তাহলে ইলিয়ামের ইংরেজি বানানে ই হবে। ওকে ওকে, এবার দেখি একটু ডিউডেনামের লেন্থ কত। ডিউডেনামের লেন্থ 25 to 30 সেন্টিমিটার। জেজুনামের লেন্থ কত, 2.5 মিটার। পুরা ক্ষুদ্রান্ত কত, 6 থেকে 7 মিটার। পুরা এই ক্ষুদ্রান্ত একদম এখান থেকে শুরু করে এই পুরা ক্ষুদ্রান্তটা 6 থেকে 7 মিটার। আমাদের পুরা পৌষ্টিক নালী কত মিটার জানো? তো শুরুতে বলি না, এখন বলতেছি। সম্পূর্ণ পৌষ্টিক নালী, সম্পূর্ণ পৌষ্টিক নালী 8 থেকে 10 মিটার। এর মধ্যে 8 to 10 মিটার, 8 to 10 মিটার। এর মধ্যে ক্ষুদ্রান্তই 6 থেকে 7 মিটার। তাহলে একদম মুখ থেকে শুরু করে পায়ু পর্যন্ত 8 থেকে 10 মিটার। এর মধ্যে এখান থেকে ক্ষুদ্রান্ত শুরু, এই ক্ষুদ্রান্ত এখানে এসে শেষ, এটাই 6 থেকে 7 মিটার। এর মধ্যে জেজুনাম 2.5 মিটার, এটা তো সেন্টিমিটার। তাহলে বাকি পুরাটা ইলিয়াম। তাহলে ইলিয়াম সবচেয়ে বড়, 2/3। ইলিয়ামের ক্ষেত্রে তোমার বলতে হবে, ইলিয়াম দুইটা কথা বলবা, ক্ষুদ্রান্তের সবচেয়ে বড় একটা অংশ, ক্ষুদ্রান্তের সবচেয়ে বড় অংশ, পুরো ক্ষুদ্রান্তের, পুরো ক্ষুদ্রান্তের 2/3। মানে ক্ষুদ্রান্তকে যদি 3 ভাগ করা হয় তাহলে 2 ভাগই পাই। 6 থেকে 7 মিটারের মধ্যে মাত্র 2.5 মিটার আর এত সেন্টিমিটার গেলে বাকি পুরোটা ইলিয়াম। তো তাহলে ইলিয়াম পুরো ক্ষুদ্রান্তের 2/3, 2/3। ক্লিয়ার না? তাহলে 25 to 30 সেন্টিমিটার, 2.5 মিটার ইলিয়াম, 2/3। ওকে, এতটুকু সবাই ক্লিয়ার কিনা একটু বলো? এতটুকু সবাই ক্লিয়ার? এতটুকু সবাই ক্লিয়ার? ওকে, ভেরি গুড। ভেরি গুড।
ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, সবাই মোটামুটি ক্লিয়ার। ওকে, আমি আর বেশিক্ষণ পড়াবো না, তোমাদেরকে বেশি পেইন আর দিব না। আর একটা মিনিট বৃহদন্ত্র একটু করে বলে দেই। বৃহদন্ত্র বলেই ছুটি, বৃহদন্ত্র বলেই ছুটি। বৃহদন্ত্রের আজকে ডিটেলস তো পড়াবো না, জাস্ট একটু করে বেসিকটা বলবো। হ্যাঁ, বেসিকটা বলেই ছুটি। এবার আসো, বৃহদান্ত্র। বৃহদান্ত্রের তিনটা অংশ, তিনটা অংশের নাম কি কি? সিকাম, এই অংশটা হলো সিকাম, এই অংশটা হলো কোলন। কোলন চার প্রকার আবার, আর এটা তো মলাশয় দেখাইছি। সিকাম, কোলন, মলাশয়। এই যে কোলন, কোলনকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি। দেখো, এটা পুরো এই অংশটাই হচ্ছে শুধু সিকাম, এই গোলটাই সিকাম। সিকামের সাথে একটা ছোট্ট লেজ থাকে, এই ছোট্ট লেজটাকে কি বলা হয় জানি? অ্যাপেন্ডিক্স। জানি অনেকে হয়তো অনেক কিছু শুনছে, আমরা মলাশয় পড়ানোর, বৃহদন্ত্র পড়ানোর সময় আরো ডিটেলস বলবো। সিকামের সাথে সংযুক্ত কে অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স। ওকে, আচ্ছা, সিকামের সাথে সংযুক্ত অ্যাপেন্ডিক্স। আচ্ছা, সিকামের সাথে সংযুক্ত অ্যাপেন্ডিক্স। এবার আসো কোলন, বাকি পুরাটা হইল কোলন। এই এতটুকু পর্যন্ত কোলন, এতটুকু পর্যন্ত কোলন, এখান থেকে শুরু হয়ে এটা পুরাটা কোলন। কোলন দেখো, একবার উপরে উঠছে, একবার এদিকে গেল, একবার নিচে নামলো, একবার বাঁক খাইলো। এই যে উপরে উঠে, উপরে উঠাটা, উপরে উঠার অংশটাকে বলা হয় ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী কোলন, মানে উপরে উঠতেছে। এরপরে অনুপ্রস্থ ভাবে বাঁক খাচ্ছে, অনুপ্রস্থ বাঁক খেয়ে গেছে, তাহলে এরপর অংশটাকে আমরা বলবো অনুপ্রস্থ কোলন। এরপরে নিচের দিকে নামছে, তাহলে এই অংশটাকে আমরা বলবো নিম্নমুখী কোলন। সবার শেষে এস এর মতো, দেখো এই অংশটা অনেকটা এরকম, যদি ধরো এরকম আনো, তাহলে দেখো এস এর মতো, এস এর মতো হয়ে একটা বাক্যে নিচে নামছে, এই জন্য এস শেপ বা সিগময়েড কোলন। আমরা সিকাম, কোলন, মলাশয় সিকাম দিয়ে মনে রাখতে পারি। সি দিয়ে সিকাম, কা দিয়ে কোলন, ম দিয়ে মলাশয়। তাহলে সিকাম নিজে একটা অংশ, আবার সিকাম, কোলন, মলাশয় সিকাম দিয়ে মনে রাখা যায়। একই কথা, মনে না রাখলে অসুবিধা নেই, নিজেরা মনে রাখতে পারলে তো আরো ভালো। সবসময় নিমোনিক কাজে লাগে না, যে কোনো এক সময় তোমার ইচ্ছা মতো তুমি ইউজ করবা, যেখানে বেশি কঠিন লাগে। এটা তো মোটামুটি সহজ। তাহলে বৃহদন্ত্রের তিনটা অংশ, এই অংশটা সিকাম, এই পুরো অংশটা কোলন, কোলনের চারটা ভাগ, যেটা উপরের দিকে উঠে থাকে ঊর্ধ্বমুখী, যেটা পাশে যায় অনুপ্রস্থ, যেটা নিচে নামে নিম্নমুখী, যেটা এস এর মতো বাঁক নেই সিগময়েড। সিগময়েড ওয়ার্ডটা এস থেকে আসছে। এরপরে মলাশয় বা রেকটাম, রেকটাম, মলাশয়ের ইংরেজি হলো রেকটাম। তাহলে সি কাম শেষে আম, রেকটাম শেষে আম, আম আম আছে। তাহলে ক্ষুদ্রান্ত শুরুও হয় আম দিয়ে, ক্ষুদ্রান্ত শেষও হয় আম দিয়ে, ক্ষুদ্রান্ত শেষও হয় আম দিয়ে। তাহলে আম আম, হ্যাঁ, শুরুও হবে আম দিয়ে, শেষও হবে আম দিয়ে, মাঝখান দিয়ে কি করতাম? ঠিক আছে, মাঝখান দিয়ে আমরা আর কি করতাম, তোমার কিছু করার দরকার নেই, সেটা ক্ষুদ্রান্ত বৃহদন্ত্রই কাজ করে দিবে। এতটুকু মোটামুটি সবাই ক্লিয়ার? একটা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো, মোটামুটি কোনো অসুবিধা হলে কারো একটা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো, কোনো অসুবিধা হলে কারো একটা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো। যদি কারো কোনো প্রবলেম হয়, দেখতে অসুবিধা হয়, তাহলে একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। আচ্ছা, তো এইবার আসি, আর কি পড়াবো? ইউ শেপ কিছু উপাদান আছে, ইউ শেপ উপাদানগুলো আজকে পড়াবো অ্যাডমিশনের জন্য? না, এগুলো পরে পড়াই। হ্যাঁ, এগুলো পরে পড়াই, ইউ শেপ উপাদানগুলো আজকে আর পর না, ইউ শেপ উপাদানগুলো না পড়াই আজকে। শুধু আর একটা লাস্ট জিনিস এখানে একটু বলে দিই, আমি সবুজ কালার দিয়ে যে জিনিসটা আঁকি, এই জিনিসটা কি সবুজ কালার দিয়ে যকৃৎ থেকে দুইটা নালী বের হচ্ছে,
যকৃতে তৈরি হয় পিত্তরস নামে একটা বিশেষ রস। এই রসটা নালী দিয়ে জমা হয় পিত্তথলি নামে একটা বিশেষ থলিতে। এই যে বিশেষ একটা থলি দেখতেছেন আপনারা, এই থলিটার নাম হলো পিত্তথলি। এই থলিটাতে এসে জমা হয় যকৃতে তৈরি পিত্তরস। এই রসগুলো যকৃত দিয়ে নেমে একটা অভিন্ন পিত্ত নালী দিয়ে নামে। তাহলে কমন কথা, এই যে আমি দেখতেছি সবুজ কালার দিয়ে, আমি দেখতেছি এখান দিয়ে একটা নালিকা নামতেছে, এখান দিয়ে আরেকটা নালিকা নামতেছে, দুইটা নালিকা, এই দুইটা যকৃতের দুইটা নালী, ডান নালী বাম নালী, নেমে এসে পিত্তনালীর সাথে অ্যাড হয়ে যায়, তখন তাদেরকে আমরা বলি অভিন্ন পিত্তনালী। এই নালীটা এসে নেমে এই যে এটা যে আমি বললাম পাতা বা মরিচের মতো অগ্নাশয়, এই অংশটা যে আমি তোমাদেরকে বললাম অগ্নাশয়, পাতা বা মরিচের মতো অগ্নাশয়, এই অগ্নাশয়টা বৃষ্টির সাউন্ড কেমন একটু বলো তো। আজকে আর পড়ানো যাবে না বুঝছি। এই চিত্রটা আমি তুলে রাখবো, এই চিত্রটা বাসায় গিয়ে তোমাদেরকে দিয়ে দিব, তোমাদের গ্রুপে দিয়ে দিব, তোমরা একটু দেখে নিও। আমি আজকে আর পড়ানো যাবে না বুঝতেছি। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ, অনেক পেন দিয়ে দিলাম। ইনশাল্লাহ সোমবারের আমার পড়ানোটা ডিপেন্ড করতেছে কালকের খেলার উপর। আমার ফেভারিট টিম যদি জিতে যায় অবশ্যই ইনশাল্লাহ সোমবারে পড়াবো, আল্লাহ বাঁচায় রাখলে। আর যদি হেরে যায় তাহলে ইট ডিপেন্ডস। আমার মন মানসিকতা ভালো থাকলে পড়াবো, মন মানসিকতা একটু খারাপ তো হয়ে যাবে স্বাভাবিক, তখন ডিসিশন নেবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আজকে এখানেই শেষ করতেছি। তাহলে ওই অংশটা আমি পরে দেখাবো আবার ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। শঙ্করনাথ জিজ্ঞেস করছে ক্লাস কোন দিন হয়। শনি সোমবার রাত 8টা থেকে ক্লাস হয় শঙ্করনাথ। ঠিক আছে, ওকে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।